ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.6-এর 22, 23, 24 এই তিনটা ম্যাথ করে দেব। তো প্রথমে আমরা আসি যে 22 নম্বর ম্যাথ। তো 22 নম্বর ম্যাথে দেখেন কি দেওয়া আছে, যে 22 নম্বর ম্যাথে দেওয়া আছে যে একটি বাঁশের 0.15 অংশ কাদায় এবং 0.65 অংশ পানিতে আছে। তো যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তবে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত হবে, মানে বাঁশটির টোটাল দৈর্ঘ্য বের করতে বলছে। তো আমি এখানে প্রথমে একটা বাঁশের ফিগার এঁকে তারপরে খুব সহজে বোঝাচ্ছি যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। ধরেন এইটা একটা বাঁশ, তো এই বাঁশের এইটুকু ধরলাম হচ্ছে 0.5 অংশ, যেটুকু হচ্ছে 0.15 অংশ, এটা আছে কাদার ভিতরে, আর এইটুকু আছে হচ্ছে আপনার পানিতে আছে যে 0.65, এই অংশটা আছে আপনার পানিতে আছে। তো এখন বের করতে বলছে যে যদি আর এই যে এই অংশটা যেটা এই অংশটা আছে পানির উপরে। তো এখন আমার সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য বের করতে বলছে। এখন যদি এমন হতো যে এই উপরের অংশটার দৈর্ঘ্য আমি জানতাম বা জানা থাকতো বা দেয়া থাকতো, তাহলে কিন্তু সহজেই তিনটা যোগ করে দিলেই টোটাল বাঁশের দৈর্ঘ্যটা আমি পেয়ে যেতাম। তো এখন এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে দেয়া নাই, তো এই কারণে আমাকে ফার্স্টে এই অংশটার দৈর্ঘ্য বের করে নিতে হবে, দেন হচ্ছে আমার টোটাল বাঁশের দৈর্ঘ্যটা তখন আমি বের করতে পারবো। তো এই টাইপের ম্যাথ করার জন্য প্রথমে যেটা করতে হবে যে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য যেটা এক অংশ, এটা হচ্ছে ধরা হয় এক, মানে হচ্ছে সম্পূর্ণ বা পুরোপুরি যে দৈর্ঘ্য সেটা, মানে পুরোপুরি দৈর্ঘ্য বা লেন্থ বা পুরো অংশ মানে হচ্ছে এক ধরা হয়, সেটা হচ্ছে ধরলাম এক অংশ। এখন প্রশ্ন অনুসারে বাঁশের কাদায় আছে এই 0.15 অংশ, পানিতে আছে হচ্ছে 0.65 অংশ। এখন বাঁশটির কাদায় এবং পানিতে তাহলে আছে টোটাল হচ্ছে এই দুইটার যোগফল। তো সেই যোগফল 0.15 এবং 0.65 যদি আমরা যোগ করি তখন পাবো হচ্ছে যে এই অংশটা পাবো, এটা হচ্ছে আমার পানিতে এবং কাদার টোটাল অংশ, এটা হচ্ছে 6.80, এই দুইটা যোগ করার পরে পেলাম। তো এখন বাঁশটির পানির উপরের অংশ কত, বাঁশটি আমি ধরে নিছি কিন্তু সম্পূর্ণ হচ্ছে, দেখেন যে এক অংশ হচ্ছে সম্পূর্ণ, এই যে এটা আমি ধরে নিছি যে এক অংশ, সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হচ্ছে এক ধরছি। তো এখন এই কাদা আর পানি মিলে যেহেতু 0.85 অংশ, তার মানে এই টোটাল 0.85 অংশ যদি আমরা এক থেকে বাদ দিই তাহলে সেই অংশটা পাবো হচ্ছে পানির উপরের অংশ। তো এখন কিন্তু তাই করতেছে, বাঁশের পানির উপরের অংশ তাহলে কত, 1 মাইনাস হচ্ছে 0.8, এইটা হচ্ছে আপনার কাদা আর পানি মিলেছিল এই অংশটা। এই দশমিকের পরে যদি কোনো অঙ্ক থাকে তারপরে জিরো দেয়া না দেয়া সমান কথা, তো এই কারণে লাস্টের জিরো দেয়া না দেওয়া সমান কথা। এখন 0.8ও যে কথা, 0.80 একই কথা, বা জিরো দুইটা দিলেও একই কথাই, কারণ এখানে জিরোটা বাদ দিছে, বা আপনি চাইলে দিতেও পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এটা এক থেকে যদি এটা মাইনাস করি তখন আমরা পাবো হচ্ছে 0.20। তো এই টাইপের মাইনাস করা কিন্তু আমরা শিখছি, যেটা ছিল যে 1.0, যেহেতু এটা দশমিকের পরে এক অঙ্ক আছে, তো এটা দশমিকের পরে এক অঙ্ক যেতে হবে, দেন হচ্ছে এটা 2। তো এখন আমরা যে এটা কিন্তু আমরা বিয়োগ করব, তো বিয়োগ করলে 2 আছে কত হলে, যেহেতু এটা 2 এর চেয়ে ছোট তার মানে মনে মনে তার আগে 1 ধরতে হবে, তো 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে আমার 1, তো সেই 1 আর এই 1 মিলে গেল 0, আর এই দশমিকটা এখানে চলে আসলো। সরি, এখানে তো 8 ছিল, 8 মাইনাস করব, তো 8 যদি মাইনাস করি 8 আছে কত হলে 10 হবে, তখন কিন্তু এখানে হবে 2, এই যে এখানে তখন হবে 2 হবে, মানে 0.2 হবে। তো এখন সেই মানটাই হচ্ছে এটা। তো এখন প্রশ্ন অনুসারে এখানে বলে দিচ্ছে যে পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য আছে 4 মিটার। এখন পানির উপরে এখানে অংশ পেলাম হচ্ছে 0.2 অংশ, এত অংশ, তার মানে প্রশ্ন অনুসারে আমি লিখতে পারি যে 0.2 অংশ ইকুয়াল হচ্ছে 4 মিটার। তো সুতরাং এক বা সম্পূর্ণ অংশ ইকুয়াল কত। তো এই টাইপের ম্যাথগুলা যে যখন যে এইখানে যেটা ছিল দশমিক তারপরে যদি এক অংশ বা সম্পূর্ণ অংশ হয়, তো এই দৈর্ঘ্যটা কি হবে, বাড়বে। এইখানে যেমন 0.2 অংশ ইকুয়াল হচ্ছে 4 মিটার, তো এক অংশ বা সম্পূর্ণ অংশ মানে দৈর্ঘ্যটা বাড়বে, আর বাড়লে তখন এই দশমিক মানটা দিয়ে ভাগ করতে হয়। তো এই কারণে 4 ভাগ হচ্ছে 0.2। তো এই টাইপের ভাগও কিন্তু আমরা শিখছি, যদি আমরা 4 এই ভাগ হচ্ছে কত 0.2, তো
এখন এই পয়েন্ট টুকে আবার লিখতে পারি এরকম যে পয়েন্ট টু এই দশমিকটা উঠে যায়, নিচে থাকে কত 10। তো এখন যেহেতু ভাগ আছে, তো এটা ক্যালকুলেশন করার জন্য সেটা গুণ করতে হবে, আর গুণ ভাগকে ট্রান্সফার করে গুণ করব পরিবর্তন করে, আর তখন নিচের মানটা উপরে যাবে, তার মানে 10 যাবে উপরে আর নিচে থাকবে হচ্ছে 2। তো এই 2 আর 4 যদি কাটাকাটি যায়, এখানে থাকবে 2, 2 আর 10 গুণ করলে এখানে পাবো হচ্ছে ফাইনালি 20। তার মানে এই 20 মিটার হচ্ছে বাঁশের সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো এই টাইপের ম্যাথ কিন্তু ভিন্ন ভিন্ন মান দিয়ে বা ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে তোমাদেরকে পরীক্ষা আসতে পারে এই টাইপের ম্যাথ। তো আশা করি তোমরা এই একটা ম্যাথ যদি ভালোভাবে বুঝো, তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা পারবা। তো আমরা এখন চলে যাব 23 নম্বর ম্যাথে। 23 নম্বরের ম্যাথে এটাও কাছাকাছি নিয়মের ম্যাথ, যে আব্দুর রহমান তার সম্পত্তির এই এত অংশ স্ত্রীকে দান করে, মানে তার স্ত্রীকে এই অংশটা দিয়ে দেয়, মানে টোটাল সম্পত্তির এত অংশ দিয়ে দেয় স্ত্রীকে। আর বাকি যে সম্পত্তি থাকে, বাকি সম্পত্তির 0.5 অংশ দেয় হচ্ছে পুত্রকে, 0.2 অংশ দেয় হচ্ছে কন্যাকে। দেওয়ার পরও তিনি দেখলেন যে তার যে অবশিষ্ট সম্পত্তি আছে তার মূল্য হয় হচ্ছে 3,15,000 টাকা। তা আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? এই যে স্ত্রীকে যে অংশ দিল, সন্তানকে মানে ছেলেকে দিল, মেয়েকে দিল, দেওয়ার পরেও যে টাকার সম্পদ ছিল সেই টাকা, আর স্ত্রী সন্তানদেরকে দিয়ে যে টোটাল যে টাকা, সে টোটাল কত টাকা তার সম্পত্তির মূল্য সেটা বের করতে হবে। তো এই ম্যাথটাও আগের ম্যাথের মতোই, যেহেতু সম্পূর্ণ টাকা সম্পূর্ণ মূল্য মানে টোটাল সম্পত্তির টোটাল মূল্যটা দেয়া নাই, তো এই কারণে আমাকে ধরে নিতে হবে এক অংশ, যে আব্দুর রহমানের সম্পত্তির পরিমাণ হচ্ছে এক অংশ, এটা হচ্ছে আমরা ধরে নিলাম। এখন স্ত্রীকে দান করলো হচ্ছে 0.125 মানে 0.125, এই অংশ হচ্ছে স্ত্রীকে দিল। দিল কার থেকে দিল? যে এক অংশ থেকে দিল, মানে সম্পূর্ণ যে অংশ, সম্পূর্ণ অংশ মানে হচ্ছে এক অংশ, এক অংশ থেকে এই অংশটা স্ত্রীকে দিয়ে দিল। তো স্ত্রীকে দিয়ে দেওয়ার পরে তাহলে বাকি থাকে কত? এক থেকে এইটা মাইনাস করলে যা থাকবে সেটাই হচ্ছে তার বাকি সম্পত্তি। এই যে 0.825 এটা হচ্ছে তার বাকি সম্পত্তি। এখন এখানে বলছে যে বাকি সম্পত্তির 0.5 অংশ পুত্রকে দেয়, তার মানে এই যে বাকি যে সম্পত্তি ছিল, এই যে বাকি যে সম্পত্তিটা ছিল, এই সম্পত্তি থেকে 0.5 অংশ দিয়ে দেয় তার ছেলেকে, যে পুত্রকে দিলেন এইটার 0.5 অংশ, মানে এটার অর্ধেক তার ছেলেকে দিয়ে দেয়। তো এই ক্যালকুলেশনটা এর লিখবো যে এত এর এত অংশ। তো এখন এই দশমিকটা এখান থেকে তুললে দশমিকের পরিবর্তে লিখবো 1, আর দশমিকের পরে যেহেতু 3টা অঙ্ক আছে এই কারণে 3টা শূন্য। সেমভাবে এখানে দশমিকটা তুলে লিখবো হচ্ছে 1, আর যেহেতু 2টা অঙ্ক আছে এই কারণে 2টা শূন্য। তো দেন হচ্ছে আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে দেখেন এই যে এই 50 আর 100 কাটাকাটি করলে হয় 2, আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে ফাইনালি আমরা এই যে এই মানটা পাবো 0.4375। তো এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্য করতে পারো খুব সহজে, অথবা তোমরা রাফ করেও এই ক্যালকুলেশনটা করতে পারো, যে এখানে 2 আর এটা তোমার হচ্ছে 25 দিয়ে কাটাকাটি যাবে। তো ফাইনালি তোমার এই যে এই মানটা পাবা তোমরা আর কি। তো এটা হচ্ছে পুত্রকে দিলেন এই অংশের এত অংশ দিয়ে দিলেন পুত্রকে। তো এখন কন্যাকে আবার দিলেন এই যে তার টোটাল যে স্ত্রীকে দেওয়ার পরে যে অংশটা তার থেকে 0.25 অংশ দিলেন হচ্ছে কন্যাকে, তার মানে এই অংশর এত এর 0.25। তো এটাও তোমার এই সেমভাবে কাটাকাটি, তো 25 এটার ভিতরে যায় 4 বার, তো দেন এটাও 25 আর 25 দিয়ে কাটাকাটি যায়, ফাইনালি এখানেও তুমি পাবা হচ্ছে এত অংশ। তার মানে অবশিষ্ট রইল হচ্ছে তার টোটাল স্ত্রীকে দেওয়ার পরেই ছিল এই অংশ। তো এর থেকে আবার তোমার ছেলেকে দিল এই অংশটা আর মেয়েকে দিল এই অংশ, তার মানে এই তার তাহলে থাকলো কতটুকু? থাকলো হচ্ছে এইটুকু থেকে ছেলে আর হচ্ছে মেয়েকে দেওয়ার পরে যেটা ছিল সেটা। তো ছেলে আর মেয়েকে যেহেতু দিয়ে দিতে, তার মানে ওই দুইটার যোগফল করে আমি টোটাল যেটা ছিল তার বাকি অংশ সেটা থেকে মাইনাস করে দিলেই কিন্তু তার বাকি অংশটা পাবো। সেটা পেলাম হচ্ছে বাকি অংশ, মানে অবশিষ্ট রইল যেটা। এখন এইখানে ম্যাথে তোমার দেখো দেয়া আছে যে অবশিষ্ট সম্পত্তির মূল্য হচ্ছে 3,15,000। তার মানে অবশিষ্ট যে এখানে রইল 0.21875 অংশ, তার মানে এই অংশের দাম হচ্ছে 3,15,000 টাকা। তো সেটা এখানে লিখছি। এখন এই এত অংশর সম্পত্তির মূল্য হচ্ছে 3,15,000 টাকা, তার মানে এক বা সমস্ত অংশ এটার মূল্য হবে কত? অবশ্যই এর চেয়ে অনেক বেশি হবে। তো বেশি হলে যেহেতু এটা দশমিক অংশ আছে, তো দশমিক থাকলে সেটা দিয়ে হচ্ছে ভাগ করলে হচ্ছে বাড়ে। দশমিকের কোনো মান যদি থাকে
তখন সেই মানটা দিয়ে যদি আমি টোটাল মানটাকে ভাগ করি তখন হচ্ছে বাড়ে। আর যেহেতু সম্পূর্ণ অংশের দাম বাড়বে তার মানে এটা দিয়ে ভাগ করলাম। তো ভাগ করলে এটা তোমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে করো খুব সহজে এই মানটা পেয়ে যাবা। আর যদি তোমরা এইভাবে করতে চাও ভেঙে, তাহলে এই দশমিকটা তুলে দিয়ে এইখানে লিখবো হচ্ছে 1-এর পরে 5টা শূন্য, এই দশমিকের জন্য 1 আর এরপরে আছে 5টা অঙ্ক, এই কারণে এখানে কিন্তু আমরা 5টা শূন্য দিব। দেন আর এইখানে যেহেতু দশমিকের পরে শূন্য আছে তো এটা তোলার প্রয়োজন নেই। তো 3,15,000কে এটা দিয়ে যদি আমরা গুণ করি তখন যে মানটা পাবো যে 14,40,000, এইটা হচ্ছে তার সম্পূর্ণ মানে টোটাল সম্পত্তির মূল্য হচ্ছে 14,40,000 টাকা। আশা করি এটাও বুঝতে পারছো। তো এই ভিডিওগুলো বা এই ম্যাথগুলো যদি তোমাদের ভালো লাগে বা এই ভিডিও দেখার পরে যদি মনে হয় যে ম্যাথগুলো তোমরা শিখতে পারতেছো বা বুঝতে পারতেছো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করতে পারো যেন সবাই এই ম্যাথগুলো ফ্রিতেই শিখতে পারে। তো আমরা এখন 24 নম্বর ম্যাথটা করব এই অনুসারে 1.4 লাস্ট যে ম্যাথ। তো একজন কৃষক তার 250% জমির মানে টোটাল তার সম্পত্তি হচ্ছে 250%, এই জমির হচ্ছে 3/8 অংশ জমিতে ধান চাষ করে আর এই 5/12 অংশ জমিতে হচ্ছে সবজি চাষ করে। তো বাকি জমি পতিত রাখলেন, মানে 250% জমি থেকে এই 250-র এত অংশ জমিতে ধান, 250-র এত অংশ জমিতে সবজি চাষ করে আর বাকি সম্পত্তিটা তার পতিত থাকে। তো পতিত জমির পরিমাণ কি এটা বের করতে হচ্ছে বলছে ক নম্বর। তো আমরা ক নম্বরটা আগে করি যে কৃষকের জমির পরিমাণ মোট পরিমাণ হচ্ছে 250%। তো ধান চাষ করে 250-এর 3/8 অংশ। তো এখন এটা আমরা কাটাকাটি করব। এই কাটাকাটি করলে এই যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি এখানে হয় 250-কে যদি কাটি 2 দিয়ে 125 আর এটা হয় 4। তো এখন 125 আর 3 গুণ করলে 375 আর এই 4, এই এত শতাংশ জমিতে হচ্ছে ধান চাষ করে আর সবজি চাষ করে হচ্ছে 250-এর এই 5/12 বা 12-র 5 অংশে। তো এটাও সেমভাবে কাটাকাটি যায়, এই 250-র এটার ভিতরে তোমার 2 যায় হচ্ছে সেমভাবে 125 বার আর এটার ভিতরে 2 যায় হচ্ছে 6 বার। তো ফাইনালি এই 125 গুণ যদি 5 করি 625 বা হচ্ছে 6। তো এত অংশ হচ্ছে সে সবজি চাষ করে। টোটাল তার এই 250% জমি থেকে এত অংশে সে ধান চাষ করে আর এত অংশে সবজি চাষ করে আর বাকি অংশটা হচ্ছে তার পতিত থাকে। তাহলে পতিত জমির পরিমাণ হবে এই 250 থেকে এই দুইটার যে যোগফল যদি আমি মাইনাস করে দিই, যে এই দুইটার যোগফল যদি আমরা মাইনাস করে দিই তখন কিন্তু আমরা পতিত জমির পরিমাণটা পেয়ে যাব। তো সেমভাবে যে 250 মাইনাস হচ্ছে এই মান আর এইটার যোগফল। তো এটা এই টাইপের ম্যাথ যোগ করার নিয়ম হচ্ছে এই ভগ্নাংশ বা এই টাইপের যদি মান থাকে তখন কি লসাগু বের করতে হয়। 4 আর 6 এর লসাগু হচ্ছে 12। তো এটা আমরা একটু দেখি যে 4 আর হচ্ছে 6 এটার লসাগু আমরা যেভাবে বের করা কিন্তু শিখছি অলরেডি, যে 2 দিয়ে ভাগ করবো প্রথম 2 বার, 6 এর ভিতরে যায় 3 বার। তো এখন যদি গুণ করে দিই 2 দুগুণে 4, 3 4 হচ্ছে 12। তো এটা হচ্ছে তোমার লসাগুর মান। তো এখন এই লসাগুর 12 আর 4 12-র ভিতরে যায় হচ্ছে 3 বার, 3 দিয়ে যদি 375-কে গুণ করি এটা আর 6 যায় 12-র ভিতরে 2 বার, 2 দিয়ে যদি 625-কে গুণ করি 1250। তো ফাইনালি হচ্ছে এটা যদি আমরা যোগ করি 2375 বাই হচ্ছে 12। আবার এই দুইটার এখন আমি লসাগু করব, এই যে এই দুইটার তখন 12 হবে, যেহেতু এই 250-এর নিচে কিছু নাই তার মানে আছে হচ্ছে 1 ধরে নিলাম। তো 1 আর 12 লসাগু হয় 12। তো 12-র ভিতরে 1 যায় 12 বার, তার মানে 12 দিয়ে 250-কে গুণ করে 3000 আর 12-12-র ভিতরে যায় একবার, তো 2375-কে 1 দিয়ে গুণ করলে 2375-ই পাবো। তার মানে আমি ফাইনালি এখানে পেলাম হচ্ছে পতিত জমির পরিমাণ পাবো এই 3000 মাইনাস এটা 2375, মানে 625 বাই হচ্ছে 12 এত শতাংশ তার হচ্ছে পতিত জমির পরিমাণ। তো এটাকে যদি আমরা ভাগ করি এই 625-কে 12 দিয়ে ভাগ করি 52 সমস্ত 12-র 1 অংশ, এটা তার পতিত জমির পরিমাণ। এটাই হচ্ছে তোমার ক নম্বর ম্যাথের অ্যান্সার, যে পতিত জমির পরিমাণ এটাই কিন্তু ক নম্বরে বের করতে বলছে। দেখো এই যে পতিত জমির পরিমাণ বের করতে বলছে, তো আমরা পতিত জমির পরিমাণটাই বের করলাম। এখন খ নম্বরে বের করতে বলছে যে সবজির বিক্রয় মূল্যর চেয়ে ধানের বিক্রয় মূল্য হচ্ছে 2400 টাকা কম হলে মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন। তো সবজির বিক্রয় মূল্যর চেয়ে ধানের বিক্রয় মূল্য হচ্ছে 2400 টাকা কম। তো এখন তোমাকে এইটুকু করার জন্য খেয়াল করতে হবে যে এই সবজি ও ধানের জমির পরিমাণের যে পার্থক্য সেটা তোমাকে খেয়াল করতে হবে। যে এখন এখানে দেখো যে
সবজির ছিল হচ্ছে ধানের ছিল 375/4, আর সবজির ছিল হচ্ছে 625/6 অংশ। তো এটা যদি আমরা কাটাকাটি করি তখন যে এই মানটা হয় বড় হয় এই মানটা, আর এটা হয় তার চেয়ে একটু ছোট, এটা হয় হলো বড় আর এটা হয় ছোট। আমি প্লাস মাইনাস দিয়ে বুঝালাম, এটা হচ্ছে ছোট আর এই মানটা হয় বড়। তো এখন এই জমির পার্থক্য তাহলে বড়টা মাইনাস ছোটটা, তার মানে 625/6 মাইনাস হচ্ছে 375/4, এটা হচ্ছে সবজি আর ধান চাষের জমির পার্থক্য। কারণ দুইটাই কিন্তু সমান অংশ ছিল না, 50-50 ছিল না, একটা একটু বেশি কম ছিল। তো এই কারণে সেই জমির পার্থক্যটা আমরা দেখলাম হচ্ছে 625/6 মাইনাস 375/4। তো মাইনাস করার পরে আমরা ফাইনালি ক্যালকুলেশন করে দেখলাম যে 125/12 অংশ এটা হচ্ছে তোমার জমির পার্থক্য। তো এই পার্থক্যর কারণেই কিন্তু তোমার এই যে বিক্রয় মূল্য যে 2400 টাকা কম, এই জমির পার্থক্যর কারণে। তো এখন তার মানে এই 125/12 অংশের সবজির বিক্রয় মূল্য হচ্ছে 2400 টাকা। যেহেতু 2400 টাকা কম, আর এই কম হওয়ার কারণ কি, এই যে জমিটা কম এই কারণেই কিন্তু এখানে সবজির বিক্রয় মূল্যটা কম। তো এই কারণে এই এত অংশের সবজির বিক্রয় মূল্য হবে 2400 টাকা। সুতরাং এক অংশ মানে সম্পূর্ণ অংশের সবজির বিক্রয় মূল্য কি হবে, বেশি হবে। আর বেশি হলে কি হয়, নিচের মানটা উপরে যায় আর উপরের মানটা নিচে যায়। এইভাবেও করতে পারি, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে 2400 এই ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে তোমার 125/12। তো এটাকে পরক্ষণে যখন আমি ভাগকে গুণে রূপান্তর করব তখন কিন্তু 12 যাবে উপরে আর নিচে থাকবে তোমার 125। তো এই কাজটা একবারই করছে এখানে, যে 2400 গুণ 12/125। তো সুতরাং এই সবজির জমি কতটুকু, সবজির জমি ছিল 625 হচ্ছে কত 6। তো 625/6 অংশের সবজির বিক্রয় মূল্য হবে কত। তো দেখো এই 625কে 6 দিয়ে ভাগ করলে কিন্তু তোমার 100 পয়েন্ট সামথিং হবে। তো এক অংশের দাম যদি এত হয় তো 100 পয়েন্ট অত অংশের দাম কি হবে, বেশি হবে। তো বেশি হলে তখন কি হবে, 2400 মানে আগের যে মানটা ছিল সেটাকে এই বড় মানটা দিয়ে গুণ করব, মানে 625 দিয়ে গুণ করলাম উপরেরটাকে, আর নিচেরটাকে নিচের মান দিয়ে গুণ করলাম। তো এটা তুমি এভাবে করতে পারো, বা এখানে যদি তুমি একবারে ক্যালকুলেশন করে মানটা বসাও 100 পয়েন্ট সামথিং আসবে, তার মানে সেটা তো একের চেয়ে বেশি। তো ডিরেক্ট ওই 100 পয়েন্ট সামথিং দিয়ে গুণ করে দিলেও কিন্তু তোমার অ্যান্সারটা এই 24,000 পাওয়া। তো এইটা হচ্ছে তোমার সবজির বিক্রয় মূল্য, আর এই খ নম্বরে কিন্তু সবজির বিক্রয় মূল্যই বের করতে বলছে। তো আমরা সেটাই বের করলাম। তো এখন আমরা বের করব গ নম্বর। তো এখন দেখে আসি গ নম্বরে কি বলছে। গ নম্বরে বলছে যে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। মানে টোটাল যে জমি, সেই টোটাল জমিতে যদি ধান চাষ করতেন তাহলে কত টাকার ধান বিক্রি করতে পারবেন। সম্পূর্ণ জমি বলতে কি, 250% জমি। তো এখন দেখো এই ম্যাথটা আমরা এখন করব যে ধানের বিক্রয় মূল্য হচ্ছে এই 2400 টাকা কম ছিল। তো 2400 টাকা কমের ফলে তোমার এই যে সবজির বিক্রয় মূল্য যে 24,000, তার থেকে আমি 2400 টাকা মাইনাস করে দিলাম। মাইনাস করলে কি হবে, 21,600 টাকা পাবো। তো 21,600 টাকা এটা তাহলে কার মূল্য হবে, এটা হচ্ছে এই যে ধান যে চাষ করছি, যে 375/4 জমিতে যে ধান চাষ করছি, সেই ধানের বিক্রয় মূল্য হচ্ছে 21,600 টাকা। মানে ধান তো এই পরিমাণ জমিতে আমরা ধান চাষ করছি, তো সেই টাকা হবে কি টোটাল টাকা থেকে এই সবজির বিক্রয় মূল্য থেকে 2400 টাকা যেহেতু কম, তার মানে সেটা মাইনাস করে দিলাম। তার মানে এই টাকাটাই হচ্ছে এই জমিতে আমি ধান চাষ করে বিক্রি করব। সুতরাং এক অংশের টাকা হবে কি বেশি হবে, আর বেশি হলে কি হয়, দশমিকের ক্ষেত্রে নিচের মানটা উপরে যায়, উপরের মানটা নিচে আসে। তার মানে 21,600 গুণ হচ্ছে নিচের মানটা, মানে 4 উপরে যাবে, 375 নিচে আসবে। আর 250% জমির তাহলে ধান বিক্রি করবে কত, 250 দিয়ে ডিরেক্ট গুণ করে দিব। তো যেহেতু এক অংশের এই টাকা যদি হয়, 250 অবশ্যই বেশি হবে, 250 গুণ বেশি হবে। তো এই কারণে 250 দিয়ে গুণ করে দিলাম, টোটাল হচ্ছে 57,600 টাকা। তো সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে সে এই 57,600 টাকার ধান বিক্রি করতে পারবেন। তা আশা করি তোমরা এই তিনটা ম্যাথ বুঝতে পারছো, যে 22, 23, 24। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা অনুশীলনী 1.6 এটা কমপ্লিট করে দিলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা পরের যে চ্যাপ্টার মানে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা এই প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1 থেকে 1.6 পর্যন্ত এখানে আমরা অনেকগুলা ভিডিও তোমাদেরকে করে দিলাম। তো এর পরবর্তীতে ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব।
তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো আমার চ্যানেলের সাথেই থাকো, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে আপলোড করে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।